আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবাইকে জানাই জুনায়েদ টিউটোরিয়ালের পক্ষ থেকে অভিনন্দন এবং অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ২০২৫ শিক্ষাবর্ষের বই নিয়ে আলোচনা করব। দেখো তো, তোমরা যারা শিক্ষার্থী আছো, দেখো তো তাদের কাছে ঠিক এই বইটা আছে কিনা। এই বইটা আছে কিনা? এই যে বিজ্ঞান লেখা একটা বই, তারপরে লেখা আছে ষষ্ঠ শ্রেণী। অবশ্যই তোমার কাছে এই বইটা আছে। হুম দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আচ্ছা, তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আলোচনায়। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান। তোমরা যখন পঞ্চম শ্রেণীতে ছিলে তখন তোমাদের যে বিজ্ঞান বইটা ছিল, এই বিজ্ঞান বইটার নাম ছিল প্রাথমিক বিজ্ঞান। আর এখন যখন তোমরা মাধ্যমিক স্তরে আসছো, নিম্ন মাধ্যমিক স্তরে আসছো, তখন তোমাদের বিজ্ঞান বইটার নাম হয়ে গেছে শুধু বিজ্ঞান, তাই না? আবার যখন তোমরা নবম দশম শ্রেণীতে থাকবা, তখন তোমাদের বিজ্ঞান বই হয়ে যাবে তিনটা: পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান আর রসায়ন, তাই না? তো যাই হোক, আমরা সবার প্রথম আজকে যে অধ্যায়টা, এখানে তোমাদের ৭টা অধ্যায় আছে, ১৪টা অধ্যায় আছে। ১৪টা অধ্যায়ের মধ্যে অর্ধবার্ষিকে আসবে ৭টা অধ্যায় থেকে প্রশ্ন। সেই ৭টা অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, ৭টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সময় থাকবে, সময় থাকতে আলোচনা করা হবে। তো প্রথম অধ্যায়টা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। দেখি তো অধ্যায়টা কোথায় আছে? অধ্যায়টা কোথায়? এই দেখো, এই হচ্ছে সেই অধ্যায়। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অধ্যায়। এই অধ্যায়টা আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়, অধ্যায়টার নাম কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। অর্থাৎ বিজ্ঞান যে জিনিসটা আছে, বিজ্ঞান কি এবং বিজ্ঞান কি কি যন্ত্রপাতি ব্যবহার করে, এই সমস্ত জিনিস এখানে আলোচনা করা হবে। এই সমস্ত জিনিস এখানে আলোচনা করা হবে। বিজ্ঞান হচ্ছে, এমনি যদি তোমাকে আমি বিজ্ঞানের সংজ্ঞা দিই, বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান, যা পরীক্ষা এবং অনুসন্ধানের ভিত্তিতে প্রাপ্ত ফলাফল ও প্রমাণের ভিত্তিতে কথা বলে। হুম তাহলে বিজ্ঞান কি করে? বিজ্ঞান সবসময় প্রমাণ খোঁজে। কি খোঁজে? প্রমাণ খোঁজে। বিজ্ঞান কি প্রমাণ ছাড়া কথা বলে? অবশ্যই বলে না। বিজ্ঞান কখনোই প্রমাণ ছাড়া কথা বলে না। বিজ্ঞান সবসময় প্রমাণ নিয়ে কথা বলে, প্রমাণের ভিত্তিতে কথা বলে। বৈজ্ঞানিক প্রক্রিয়া অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন প্রক্রিয়া, এটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া। ও ও পরিমাপ অর্থাৎ যে সকল যন্ত্র নির্ধারিত একক বা পরিমাপ কোনো কিছুর মান নির্দেশ করতে ব্যবহার করা হয়, তাই হচ্ছে পরিমাপ। তো আমরা একটু রিডিং পড়ি। বলছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় না? এগুলো হলো, এগুলো ঠিক এমন যে, তোমার উচ্চতা কত? অর্থাৎ তুমি লম্বায় কত? এটা পরিমাপ করতে হয়। তোমার ওজন কত? এটাও পরিমাপ করতে হয়। এখন কয়টা বাজে? এটা দেখতে হয়। আজকে বাতাসের তাপমাত্রা কত? পরিমাপ করতে হয়, ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা। কি দরকার? উচ্চতা। ওজন। কি দরকার? ওজন। সময়ের দরকার। তাপমাত্রা এবং মাপজোখের দরকার। মাপজোখের দরকার। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। অর্থাৎ বর্তমান জীবনে আমরা এই মাপজোখের উপর অত্যন্ত ভাবে নির্ভরশীল। কেন? তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে চাল দিন, তাহলে কি দোকানদার তোমাকে চাল কতটা দিবে? দোকানদারকে হ্যাঁ, দোকানদার কি জানে তোমার কতটা চাল দরকার? আর যখন তুমি দোকানদারকে বলবা আমাকে ১ কেজি চাল দিন, ২ কেজি চাল দিন, তখন সে কিন্তু তোমাকে দিতে বাধ্য। সে তোমাকে সেই ২ কেজি চাল দেবে। কারণ তুমি পরিমাপটা নির্দিষ্ট করে দিচ্ছ। আর যখন তুমি পরিমাপ বলবা না, তখন কিন্তু সে বিভ্রান্তিতে পড়ে যাবে। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করি, পরিমাণ নির্ণয় করি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তাহলে মাপজোখের মাধ্যমে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করাই হলো পরিমাপ। তাহলে মাপজোখের মাধ্যমে, কিসের মাধ্যমে? মাপজোখের মাধ্যমে। মাপজোখের মাধ্যমে
কোনো কিছুর পরিমাণ নির্দেশ করা বা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই বলা হয় পরিমাপ। দৈনন্দিন জীবনে এই লাইনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। এই লাইনটা তোমাদের পরীক্ষায় আসবে। হুম? এই লাইনটা পরিমাপ কি এটা আসবে। হুম? দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। অর্থাৎ আমাদের বর্তমান যে জীবন, এই জীবনে আমরা বিভিন্নভাবে পরিমাপের সাথে সম্পর্কিত। তাই না? যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময়, তাই না? মাপ ছাড়া কোনো কিছুই চলে না। এই অধ্যায় শেষে তুমি কি, কি জানতে পারবে এটা একটু দেখে আসি। ১ ১ নাম্বার বলছে কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ সম্পর্কে জানতে পারবে। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে। পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব বুঝতে পারবে। মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবে। দৈনন্দিন দৈর্ঘ্য ও ভর সময় পরিমাপ করতে পারবে। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে। তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবে। তাপমাত্রা পরিমাপ করতে পারবে। তাহলে এখানে পয়েন্ট আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টার মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে এই যে পার্ট ১ এটা শেষ করার, বিজ্ঞান কি, তারপরে পার্ট ২ এটা শেষ করব, পার্ট ২, ৩ পরীক্ষণ। মানে মোটামুটি এটা একটা মানে এই অধ্যায়টা হচ্ছে তোমার বেসিক। এই অধ্যায়টা কি? বেসিক। তাহলে এই অধ্যায়টা আমাদেরকে মিনিমাম মিনিমাম আলোচনা করতে গেলে এই অধ্যায়টা আমাদেরকে ২ টা ক্লাস, আজকে আমি ৯ পৃষ্ঠা পর্যন্ত পড়াবো। মিনিমাম আমাদেরকে ২ টা ক্লাস লাগবে। ২ টা ক্লাস লাগবে। তো যাই হোক, আমি ক্লাসগুলো দিব ইনশাআল্লাহ। কোনো টেনশন নেই। অবশ্যই হবে, কাজ হবে, অবশ্যই সবকিছুই হবে। এবার দেখো বিজ্ঞান কি? বিজ্ঞান কি? বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হলো কি? বিশেষ জ্ঞান। জ্ঞান কি? তা জানো? কোনো বিষয়ে কোনো বিষয়ে উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এইসব মিলিয়েই হয় সেই বিষয়ের জ্ঞান। এইসব মিলিয়ে হচ্ছে সেই বিষয়ের জ্ঞান। তাহলে বিজ্ঞানের আগে জানতে হবে জ্ঞান কি? তাহলে জ্ঞান কি? জ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি এইসব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান হলো কোনো বিষয়ে জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি, নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ। পঞ্চম শ্রেণীতে পড়েছ না? আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। নানা প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জেনেছ না? কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি এসব বিজ্ঞানের অংশ। তবে 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 কি প্রাকৃতিক সম্পর্কে তবে প্রকৃতি যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। অর্থাৎ প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্যই কিন্তু বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। কেন হবে না? জানো। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে। অর্থাৎ যদি কোনো কিছু বিজ্ঞান হতে চাই, বৈজ্ঞানিক জ্ঞান হতে চাই, তাহলে তাকে পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। একটাকে শুধু তুমি সমর্থন করো এটা নয়, সেটাকে আমাকেও সমর্থন করতে হবে। আমি সমর্থন করা নয়, সবাইকে সমর্থন করতে হবে। তাহলে সেটা হতে পারে বিজ্ঞান। এমনি কখনো কোনো জিনিস বিজ্ঞান হতে পারে না। আর বিজ্ঞান হতে গেলে সেখানে পর্যবেক্ষণ, পরীক্ষণ থাকতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্প আকারে অনেক ব্যাখ্যা শুনেছ। কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না। এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয়। কোনো পরীক্ষায় এদেরকে সমর্থন করে না। তাই না? এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? অর্থাৎ এই যে জ্ঞান, বিজ্ঞান সম্পর্কে যে জ্ঞান, এটা আমরা কিভাবে অর্জন করি? পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞান সমাধান করা হয় তাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও
বিজ্ঞান। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও হলো কি বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে এগুলো তোমাদের এমসিকিউতে থাকবে যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব, অপরের মতামতের মূল্য দেওয়া, যেটাকে পরামর্শ সহিংসতা বলে, এবং এবং কি নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। তাহলে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি কি? বৈজ্ঞানিক ক্ষেত্রে নিজের মতামত অপরের মতামতকে মূল্য দেওয়া এবং নিজের মতামতের ভুল স্বীকার করাই হলো বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানকে তাহলে বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞানকে কি বলা যাবে? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষার দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে বাবা ভাইয়া তুমি এখানে জানতে পারছো বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষণ থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাই না? বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাই না? তুমি যদি তোমার ভুল না স্বীকার করো তাহলে কি সেটা কোনোদিন মানে সঠিক হবে? অবশ্যই হবে না। এবার দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি শুধু একটি প্রক্রিয়া? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করছেন। তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নভাবে বর্ণনা করা হয়। বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম নাম্বার যে হচ্ছে প্রশ্ন বা সমস্যা, তারপরে হচ্ছে বিদ্যমান তথ্য, তারপরে হচ্ছে সম্ভাব্য ফলাফল, তারপরে হচ্ছে পরীক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ, তারপরে পর্যবেক্ষণ ও উপাত্ত সংরক্ষণ, তারপরে চলে আসলো তোমার এখানে এখানে কি আছে? প্রাপ্ত ফলাফল, তবে ফলাফল সম্বন্ধে ফলাফল গ্রহণ ও বর্জন, তারপরে এখানে ফলাফল প্রকাশ। এগুলো তোমরা একটু মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট। বিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই না? তাই না? এবার দেখো পার্ট 2-3 পরীক্ষণ। পরীক্ষণ কি? পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। তোমার মধ্যে যদি প্রশ্ন না থাকে তুমি কি জানতে পারবা? অবশ্যই পারবা না। তাই তোমার মনে প্রথমে যে প্রশ্নটা আসবে এটা হচ্ছে পরীক্ষণের অনুমান, এটাই হচ্ছে পরীক্ষণ। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত সঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তারপর আবার তারপর আবার কি করে? তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণের পদ্ধতিতে মূল বৈশিষ্ট্য হলো এতে কোনো কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা যায়। এই লাইনটার অর্থটা একটু বুঝো। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে, অর্থাৎ সকল প্রক্রিয়া স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করে, একটি মাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে পরীক্ষা করা যায়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ উদাহরণ সহে দেওয়া হলো। পরীক্ষণ: বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা। তোমার মনে এটা প্রশ্নটা আসলো, পরীক্ষা। এবার হচ্ছে সমস্যা নির্ধারণ। সমস্যা কি? পরীক্ষণ পদ্ধতিতে প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল বাগানে চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? অর্থাৎ ফুল বাগান থেকে একটা চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? 2 নাম্বার জানা তথ্য। এগুলো তোমরা পড়ে নিবা বাবা। এগুলো তেমন একটা কিছু নেই। এগুলা পড়ে নিতে পারলেই কাজ হয়ে যাবে। আমরা ডিরেক্ট চলে আসি এই এখানে। আচ্ছা এখানে আরেকটু ছিল, এখানে আরেকটু আমি শেষ করি। এখানে ছিল তোমার পরিমাপের প্রয়োজনীয়তা, অর্থাৎ পরিমাপ কেন করব আমরা? পরিমাপ করবোটা কেন? পরিমাপ করার দরকারটা কি? এটাই হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময় জানা অজানা
নানাবিধ ঘটনা আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো। আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনে জামা তৈরি করতে ইত্যাদি ক্লাসের মতো পড়া সবসময় করতে যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত এই শ্রেণীকক্ষের টেবিলের দরজা, এখানে রিডিং দেওয়া আছে, আমরা ডিরেক্ট চলে আসি পরিমাপের একক। পরিমাপের একক, পরিমাপের একক কি? পরিমাপের একক কি? এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলবে রাশিটির দৈর্ঘ্য, আচ্ছা ওখানে একটা পরীক্ষা দিচ্ছে, ওই পরীক্ষা থেকে এগুলো জানা হয়। শিক্ষার্থী বলল রাশিটির দৈর্ঘ্য 17 হাত, উপরোক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়, কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছুর পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণে পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করে দৈর্ঘ্য, প্রস্থ, ভর, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। অর্থাৎ সবাই যদি একটি একককে সমর্থন না করে, তাহলে আমি যদি বলি এখানে বাজে 10টা, ঢাকাতে গিয়ে বাজবে 12টা, এটা কি কখনো সম্ভব? না। ঠিক এই জন্যই পরিমাপের জন্য একটি আদর্শ একক প্রয়োজন। আর এই আদর্শ এককটাই বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন। তাই না? আদর্শ এককটাই বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন। তো যাই হোক, আজকের আলোচনা, যেহেতু আজকে প্রথম আলোচনা, আজকের আলোচনা এতটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী দিন আরেকটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দুনিয়া সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।